শোনা যাক এক রানীর গল্প। এ কিন্তু রূপকথার গল্পতে শোনা সেই রাজা রানীর গল্প নয়। এ রানী আমাদের মনের প্রাণের রানী। এ রানীকে আমাদের দেশবাসী আজও সম্মানের সঙ্গে মনে করেন। তো চলো শোনা যাক সেই রানীর গল্প। 11 বছরের একটি ছোট্ট মেয়ের বধূরূপে প্রবেশ হলো কলকাতা যানবাজারের এক ধনী জমিদার পরিবারে। জমিদার পুত্র বাবু রাজচন্দ্র দাসের হাত ধরে তাঁর তৃতীয় পত্নী হিসেবে 1793 সালে এই ছোট্ট মেয়েটির জন্ম হয় পশ্চিমবঙ্গের 24 পরগনা অন্তর্ভুক্ত হালিশহরে এক অতি সাধারণ শূদ্র পরিবারে। পিতা হরেকৃষ্ণ দাস ছিলেন এক সামান্য কারিগর। ছোট্ট মেয়েটি মাত্র 7 বছর বয়সেই মাতৃহারা হয়। সুন্দরী ফুটফুটে মেয়েটিকে পরম যত্নে বুকে তুলে নিয়ে মানুষ করতে লাগলেন তার পিতা। ছোট্ট বয়স থেকেই মেয়েটির হৃদয় দয়া, মায়া, মমতা, করুণায় কানায় কানায় ভরপুর ছিল। কোমল হৃদয়ের পাশাপাশি ছোট্ট মেয়েটির পূজা অর্চনার প্রতিও ছিল প্রবল আকর্ষণ। দেবী দেবতার প্রতি তার ছিল অপার ভক্তি ও ধর্মের প্রতি অনুরাগ। পিতা ছিলেন নারায়ণের পরম ভক্ত। মাতৃহারা ছোট্ট মেয়েটি পিতার সঙ্গে সঙ্গে প্রাত্যহিক পূজার যাবতীয় জোগাড় গভীর মনোযোগ ও ভক্তির সঙ্গে করত। ক্রমে ক্রমে পিতার পুজোপাঠ ও ভক্তি দেখে রঘুবীর ও রাধাকৃষ্ণকে নিজের আরাধ্য করে নিল। পাড়া প্রতিবেশীদের সুখ দুঃখের প্রতিও ছিল তার অগাধ খেয়াল। সব সময় ছোট্ট মেয়েটি তার ছোট্ট ছোট্ট দুটি হাত সবার সাহায্যের জন্যে বাড়িয়ে দিত। অতি সহজেই পাড়া প্রতিবেশীর সে স্নেহের পাত্রী হয়ে উঠল। আদর করে সবাই ডাকত রানী বলে। নাম রাসমণি। ছোট্ট মেয়ে রাসমণি রূপে গুণে আচার ব্যবহারে সকলের নয়নমণি। রাসমণি আপন নিয়মে পিতার কোলে পিঠে ও সকল প্রতিবেশীদের স্নেহ মমতায় বড় হতে লাগল। এদিকে হালিশহরে একদিন এলেন কলকাতা যানবাজারের ধনী জমিদার পুত্র বাবু রাজচন্দ্র দাস। হালিশহরে এসে রাজচন্দ্র রাসমণিকে প্রথমবার দেখেন ও যাহা পরনায় মুগ্ধ হন। কলকাতায় ফিরে গিয়ে নিজের পিতা জমিদার রাজা প্রীতরাম দাসকে নিজের পছন্দের কথা জানান এবং রাসমণিকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। শোনা মাত্র জমিদার বাবু ছেলের পছন্দের পাত্রীকে দেখতে গেলেন হালিশহরে। সেখানে গিয়ে জমিদার বাবু দেখলেন সেই ছোট্ট মেয়ে রাসমণি সমস্ত হালিশহরবাসী মানুষকে পরম যত্ন সহকারে ভাত পরিবেশন করে খাওয়াচ্ছে। আপনা আপনি বেরিয়ে এলো তার মুখ দিয়ে, এ কি অপরূপ রূপ! এ যে সাক্ষাৎ মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী একসাথে বিরাজ করছেন। পলকহীন হয়ে দেখতে লাগলেন জমিদার বাবু এই মনোরম রূপকে এবং দেখতে দেখতে আত্মহারা হয়ে গেলেন। সম্বিত ফিরতে গেলেন রানীর পিতার কাছে। জোর হাতে চেয়ে নিলেন 11 বছর রানীর হাত নিজের পুত্র রাজচন্দ্রের জন্যে। বিবাহ হয়ে গেল সেই সাধারণ পরিবারের রূপে গুণে সমন্বিতা রাসমণির সঙ্গে ধনী জমিদার পুত্র রাজচন্দ্রের। রাজচন্দ্র দাস ছিলেন এক বিদ্বান পুরুষ, উদার প্রকৃতির ও মুক্ত মনের অধিকারী।
রাসমণিকে বিবাহ করার কিছুদিন পরই জমিদার প্রীতরাম দাসের মৃত্যু হয় এবং উত্তরসূরি রাজচন্দ্র জমিদারির সকল ব্যবসা ও ব্যবসা সংক্রান্ত কাজকর্ম নিপুণ হাতে তুলে নিতে সক্ষম হন। এবার একটু ফিরে দেখা যাক সেই সময়ের আমাদের দেশের সমাজ ব্যবস্থার প্রতি। 19th সেঞ্চুরির সমাজ ছিল কুসংস্কারাচ্ছন্ন, বর্ণ জাতি ভেদাভেদের শৃঙ্খলে আবদ্ধ, ধর্মীয় রীতিনীতি ও গোঁড়ামির জালে জর্জরিত। নিরক্ষরতা ও অজ্ঞানতার অন্ধকারে আমাদের সমাজ তলিয়ে যেতে লাগছিল। ভদ্র হিন্দু পরিবারের মহিলাদের পর্দার আড়ালে থাকাকেই সকলে শ্রেয় মনে করতেন, কিন্তু রাজা রাজচন্দ্র দাস এই রীতি নীতি ও গোঁড়ামির গণ্ডির মধ্যে কখনোই নিজেকে আবদ্ধ রাখেননি। আগেই বলেছি, উনি ছিলেন এক মুক্ত মনের মানুষ। রাজা রাজচন্দ্র দাস না কেবল রাসমণিকে লেখাপড়ার হাতেখড়িই দিয়েছিলেন, জমিদারের কাজেও উনি রাসমণিকে সব সময় সঙ্গে নিতেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো মতামতকে সমান গুরুত্ব দিতেন। ধীরে ধীরে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না রাসমণি জমিদারির বিষয় সম্পত্তি ও ব্যবসার কাজে স্বামীকে সাহায্য করতে লাগলেন। এদিকে দেশ তখন ইংরেজদের অধীনে। নিরক্ষর ও কুসংস্কারগ্রস্ত সমাজের সঙ্গে সঙ্গে ইংরেজদের অত্যাচার ও নিপীড়নে আমাদের দেশ ও দেশবাসী একদম দলিত ও পিষ্ট। সতীপ্রথা, বালিকা বিবাহ ও পণ প্রথার মতো নোংরা রীতি রেওয়াজের বিরুদ্ধে তখন প্রচুর আন্দোলন চলছে। দেশে নবজাগরণের পালাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দিকে দিকে কিছু পরোপকারী, বিশ্বপ্রেমিক, জনকল্যাণ ও মানবিকতায় উদ্বুদ্ধ মানুষজনরা এগিয়ে আসছেন হাতে হাত ধরে দেশকে ও দেশবাসীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। রাজা রাজচন্দ্র দাস ছিলেন ঠিক সেই রকমই এক আলোর পথযাত্রী। তারই হাত ধরে রানী রাসমণির পথ চলা শুরু। নবজাগরণের পথপ্রদর্শক ও পিতা রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীদের স্নেহাধন্যা ও আশীর্বাদ প্রাপ্তা ছিলেন রাসমণি। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করতেই হয়। একবার রাজচন্দ্র দাস শ্রী রাসমণিকে নিয়ে রাজা রামমোহন রায়ের কাছে যান। রামমোহন রায় একটি পলকেই বুঝে নেন রানীর অন্তরের দয়া ও করুণার পারাবারকে। তারই সঙ্গে চিনে নেন ভেতরের সাহসী ও এক জ্বলন্ত শিখাকে। রানীকে আশীর্বাদ করে রাজা রামমোহন রায় বলেন, রানী, তুমি দেশের হাজার হাজার অসহায় দুর্ভাগা নারীদের অন্ধকার থেকে উদ্ধার করো। তুমি জনসাধারণের পাশে থেকে রানী হয়ে তাদের দুঃখ কষ্ট লাঘব করো ও নিজের রানী নামকে সার্থক করো। পারিপার্শ্বিক সহায়তা ও স্বামীর প্রবল উৎসাহে এক স্বাধীন চেতা নারীতে পরিণত হন রাসমণি। বৈষয়িক ব্যাপারে জমিদারির কাজে সাহায্য করার পাশে পাশে স্বামী ও স্ত্রী লোকহিতের কাজে বিপুল অর্থ সাহায্য করতে থাকেন। কিন্তু স্বামীর সঙ্গ চিরস্থায়ী হয় না রাসমণির। অতি অল্প বয়সে, মাত্র 48 বছরে রাজা রাজচন্দ্র দাসের মৃত্যু হয়। রাসমণির বয়স তখন মাত্র 43 বছর। স্বামীর অকাল মৃত্যুতে রাসমণি শোকে
মর্মাহত হয়ে গেলেন। 4 কন্যা সহ বিপুল জমিদারির দায়িত্ব নিয়ে অকুল পাথারে পড়লেন। শোকাহত রানীর তখন একটি কথাই মনে পড়ল। রানী, ওঠো, এখন থেকে তুমি ব্যবসা ও পরিবারের সব দায়িত্ব পালন করবে। যাও রানী, গিয়ে বসো সেই আসনে যেখান থেকে আমি সব কাজ করতাম। প্রমাণ করো তুমি কোনো অংশে কম নও। আমি জানি তুমি ঠিক পারবে। স্বামীর বলা এই শেষ কথাগুলো রাসমণি মনে প্রাণে আহরণ করলেন। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে পরম দক্ষতার সঙ্গে জমিদারির কাজ, ব্যবসা সংক্রান্ত সকল কাজ, পরিবারের দায়িত্ব এবং সবচেয়ে প্রধান জনকল্যাণের জন্যে স্বামীর সকল অর্ধসমাপ্ত কাজকে হাতে তুলে নিলেন। স্বামীর সকল প্রচেষ্টার সার্থক রূপ দেওয়ার জন্য নিজেকে নিমগ্ন করে দিলেন। দয়াশীলা রানী রাসমণি হয়ে উঠলেন দেশবাসীর রানী রাসমণি। শুরু হলো রাসমণির জীবনের এক নতুন অধ্যায়। একদিকে স্বামীকে দেয়া প্রতিশ্রুতি, অন্যধারে রাজা রামমোহন রায়ের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ রানী রাসমণি সার্থক রূপে সমাজ সুধারকের পদে নিজেকে একেবারে ঢেলে দিলেন। রানী রাসমণির সঙ্গে ইংরেজদের সংঘাত জনশ্রুত। ইংরেজ রাজত্বের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাসমণির মতো নির্ভীক ও সাহসী মহিলার কথা আমাদের দেশবাসীকে সব সময় অনুপ্রাণিত করে। এই প্রসঙ্গে বলা যাক কিছু ঘটনা। রানী রাসমণির বুদ্ধিমত্তা ও নির্ভীকতার পরিচয় আমরা এই ঘটনার থেকে পাই। একবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা গরিব জেলেদের উপর গঙ্গাবক্ষে মাছ ধরার জন্যে অযৌক্তিক ও অনৈতিকভাবে করের বোঝা চাপিয়ে দিয়েছিল। গরিব জেলেদের এটাই ছিল একমাত্র রুজি রোজগার। করের বোঝা ঘাড়ে এসে পড়ায় তাদের দুর্দশার অবধি থাকল না। কেঁদে তারা রানীর পায়ে পড়ল। সব শুনে রানী রাসমণি ইংরেজ কোম্পানিকে জব্দ করার এক বুদ্ধি আঁটলেন। ইংরেজ সরকারের থেকে তিনি এক মোটা অঙ্কের বিনিময় গঙ্গার ঘুষুরির থেকে মেটিয়াবুরুজ সীমান্তকে ইজারা নিলেন। ইজারা অর্থাৎ লিজ। শুধু তাই নয়, তিনি গঙ্গাবক্ষের এই অংশকে মোটা লোহার শেকল দিয়ে বেঁধে দিলেন। জলে লোহার শেকল থাকাতে ইংরেজ কোম্পানির সেই সব বড় বড় জাহাজগুলি যাতায়াতের যথেষ্ট বাধার সৃষ্টি হলো এবং পরিণামস্বরূপ কোম্পানির ব্যবসা বাণিজ্যে প্রচুর ক্ষতি হতে লাগলো। বেগতিক দেখে ইংরেজ কোম্পানি রানীর কাছে এর সমাধান চাইতে এলো, আর শর্ত স্বরূপ রানী রাসমণি গরিব জেলেদের উপর চাপিয়ে দেয়া করের ছাড় চেয়ে নিলেন। কোম্পানিকে রানীর সামনে ঝুঁকতেই হলো। রানী রাসমণিও তখন সেই মোটা লোহার শেকল গঙ্গাবক্ষ থেকে সরিয়ে বড় জাহাজদের যাতায়াতের পথ করে দিলেন। রানী রাসমণির প্রখর বুদ্ধিতেই লোহা দিয়ে লোহাকে কাটলেন। এই রকম আরো কিছু ঘটনা আছে যেখান থেকে আমরা রানী রাসমণির না কেবল বুদ্ধি বা দয়া ও দানশীলতার পরিচয় পাই, তার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহসিকতার সঙ্গে তার মোকাবিলার করার কথাও জানতে পারি। একবার রানী রাসমণির কানে নীল চাষি বউদের ওপর ইংরেজ কোম্পানির কিছু সৈন্যদের দ্বারা অন্যায় নির্যাতন ও দুর্ব্যবহারের কথা পৌঁছল। রানী রাসমণি তৎক্ষণাৎ
নিজের রক্ষী বাহিনীকে সেখানে পাঠিয়ে ইংরেজ সৈন্যদের গ্রেপ্তার করালেন। প্রতিহিংসা স্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা রানীর জানবাজারের বাড়িতে জোর জবরদস্তি ঢুকে পড়ে এবং রানীর পূজার ঘরে, যেখানে নিয়মিত রঘুনাথের পূজা হয়, সেখানে বলপূর্বক ঢোকার চেষ্টা করে। রানী রুখে দাঁড়ান। পূজার ঘরের দরজার সামনে একা হাতে তলোয়ার নিয়ে মা কালীর রূপ ধারণ করে সৈন্যদের আটকান। রানীর এই ভয়ঙ্কর রূপ দেখে ফিরিঙ্গি সৈন্যরা পিছুপা হতে বাধ্য হন। ঠিক এভাবেই একবার রানী রাসমণির বাড়ির দুর্গাপুজোর সময় আনন্দ মিছিল বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। ঢাক ঢোল কাঁসরের আওয়াজে চারিদিকে শান্তি ভঙ্গ করার অজুহাতে, কিন্তু কোনো অজুহাতেই রানীকে থামানো যায়নি। বরং ইংরেজ সরকারের এই অন্যায়ভাবে ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করাতে রানী রাসমণি ভয়ঙ্কর রেগে যান এবং শক্ত হাতে এর প্রতিরোধ করেন। ফলস্বরূপ ইংরেজ সরকার রানীকে 40 টাকার জরিমানা করে। তখনকার সময় 40 টাকার মূল্য অনেক ছিল। কলকাতাবাসী এই অন্যায় জরিমানার বিরুদ্ধে রানীর সপক্ষে প্রতিবাদ করেন ও শীঘ্রই সরকার পক্ষ এই জরিমানা প্রত্যাহার করতে বাধ্য হন। এরপর থেকে ইংরেজ সরকার রানীর সঙ্গে কোনো প্রকার সংঘাতে যাওয়ার কথা মনেও কখনো আনেনি। নির্ভীক রানী রাসমণির পাশাপাশি এবার সমাজ সুধারক ও স্নেহময়ী ও দানশীলা রানী রাসমণির কথাও কিছু বলা যাক। স্বামী রাজা রাজচন্দ্র দাসের মৃত্যুর পর জমিদারির বিপুল অর্থ রানী সমাজের উন্নতির জন্যে নানা কাজে ব্যবহার করেছেন। সুবর্ণরেখা নদী থেকে পুরী যাওয়ার জন্য তীর্থযাত্রীদের রাস্তা নির্মাণ কার্য থেকে কলকাতায় গঙ্গা স্নানার্থীদের জন্যে ঘাট বাঁধিয়ে দেওয়ার পুণ্য কাজে নিজেকে এগিয়ে দিয়েছেন। বাবুঘাট, আহিরিটোলা ও নিমতলা ঘাট বাঁধিয়ে দেওয়ার কাজে রানী রাসমণি এগিয়ে এসছেন। এছাড়াও ইম্পেরিয়াল লাইব্রেরি, এখনকার যেটা ন্যাশনাল লাইব্রেরি, তদানীন্তন হিন্দু কলেজ, যা এখনকার বিখ্যাত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই সব শিক্ষা প্রতিষ্ঠানকে উনি মুক্ত হস্তে দান করেছেন। সমাজ সুধারকের ভূমিকাতেও রানী রাসমণির দেখা বারবার পাই আমরা। সতীদাহ প্রথার বিরুদ্ধাচার, পণ প্রথার বিরুদ্ধাচারণ, বিধবা বিবাহর সমর্থন, নিরক্ষরতা দূরীকরণ, এই সব মহান কার্যে উল্লেখযোগ্য ভূমিকা রানী রাসমণি পালন করেছেন। এছাড়াও সুন্দরবন ও তার উপকূলবর্তী অঞ্চলের মানুষের পেশা বা জীবিকা অর্জনের এক অনন্য পথ বেছে দেওয়ার জন্য রানীর নাম বারবার চলে আসে। এক সময় সুন্দরবন এলাকায় খুবই কম সংখ্যক মানুষের বাস ছিল, অধিকাংশই আদিবাসী প্রজাতির। দারিদ্রতা, অনাহার, অশিক্ষার অন্ধকারে এই মানুষগুলির পেশা হয়ে দাঁড়িয়েছিল দস্যুবৃত্তিতে ও ঠগকারিতায়। রানী রাসমণি এই সব পরিবারের লোকের সঙ্গে দেখা করে তাদের মাছের ব্যবসা করে রোজগার করার উপায় দেখান। ধীরে ধীরে এই সব মানুষগুলি সুন্দরবন ও তার উপকূলবর্তী অঞ্চল জুড়ে বড় বড় মাছের ভেরি লাগান। দস্যু ঠগ থেকে এরা মাছের ব্যবসায়ী হয়ে উঠল। বাংলার ইতিহাস কেন, সমগ্র দেশের ইতিহাসে রানী রাসমণির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আজও আমরা অতি শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি। 19 শতাব্দীর এক যুগান্তকারী প্রতিষ্ঠা
এই নির্ভীক, স্নেহময়ী, দানশীলা, সমাজ সুধারক, একজন ধার্মিক নারী রানী রাসমণি করে গেছেন। বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির এনার দ্বারাই প্রতিষ্ঠিত। গঙ্গার ধারে দক্ষিণেশ্বর কালী মন্দিরের কথা কারুর অজানা নয়। আর দক্ষিণেশ্বর কালী মন্দিরের কথা বললে যার কথা অতি অনায়াসেই চলে আসে তিনি আর কেউ নন, তিনি আমাদের পরম পূজনীয়, আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বর কালী মন্দির স্থাপনার পর রানী রাসমণি রামকৃষ্ণদেবের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়কে মন্দিরের পৌরোহিত্যের কাজে নিযুক্ত করেন। রামকুমারের সঙ্গে তার 16 বছরের ভাই গদাধর আসেন মন্দিরে দাদাকে পুজোর কাজে সাহায্য করতে। মা কালীর আরাধনায় গদাধর ছোট্ট থেকেই নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। মা কালীকে পূজা করার ধরন ধারণ তার এতটাই উদ্দাম ও অনন্য ছিল যে লোকে তাকে পাগলা ঠাকুর বলে ডাকত। রানী রাসমণি ছিল জহুরির চোখ, তিনি ঠিক এই জহরতকে চিনে নিয়েছিলেন। আর সেই গদাধর চট্টোপাধ্যায়কে রানী রাসমণি নিযুক্ত করেছিলেন দক্ষিণেশ্বরের মা কালীর রূপ মা ভবতারিণীর আরাধনার কার্যে। গদাধর চট্টোপাধ্যায় হলেন আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আর তার কথা তো এই স্বল্প পরিসরে বলা অসম্ভব। রামকৃষ্ণদেবের সঙ্গে রানী রাসমণির এক অদ্ভুত পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি মেশানো এক সখ্যতার সম্পর্ক ছিল। রামকৃষ্ণদেব রানী রাসমণিকে রাধাকৃষ্ণের অষ্টসখীর এক সখী বলতেন। দক্ষিণেশ্বর কালী মন্দির শুধুমাত্র শ্যামা মায়ের আরাধনার জায়গাই নয়, সমগ্র দেশবাসীর জন্যে এ এক মহাপীঠস্থান। দূর দূরান্ত থেকে আসা শরণার্থীর ভিড় আজও হয় এই পুণ্যস্থানে। সাক্ষাৎ মা কালী এই পুণ্যস্থানে বারবার উদিত হয়েছিলেন। এই স্থান মহাপুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও মহীয়সী রানী রাসমণির পায়ের ধুলায় পবিত্র স্থান। আজও মন্দিরের আকাশে বাতাসে শ্যামা মায়ের আরাধনার সুর খুঁজে পাওয়া যায়। মহাবিদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোকপালিকা, ভবানী ত্রিলোকপালিকা, মহাবিদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা, মহাকালী মহাসরস্বতী, মহাকালী মহাসরস্বতী, মহালক্ষ্মী
মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রের জলবিম্ব প্রায় অচিন্ত পরমাত্মা রূপিণী অচিন্ত পরমাত্মা রূপিণী সুর নর চরাচর প্রসবিনী নমস্তে 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 শিবে অশুভ নাশিনী তারা মঙ্গলদায়িকা তারা মঙ্গলদায়িকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা